17 বছর পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাল লন্ডন থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছবেন তিনি। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে বইছে উৎসবের আমেজ। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড সংলগ্ন 300 ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:45 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। সংবর্ধনা দেওয়ার জন্য 300 ফিটে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6:15 বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা। লন্ডন থেকে প্রথমে সিলেট যাবেন তারেক রহমান। ছোট যাত্রা বিরতিতে দলীয়ভাবে বড় কোনো আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও উষ্ণ অভ্যর্থনা ও নিশ্চিত নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারেক রহমানের জন্য গুলশানের মায়ের বাসভবন ফিরোজার কাছে একটি বাড়ি প্রস্তুত করা হয়েছে। নিশ্চিত নিরাপত্তার জন্য সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দল থেকে ওনারা পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে সরাসরি খিলক্ষেতে 300 ফিটে গণসংবর্ধনায় যোগ দেবেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিমানবন্দর থেকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের পক্ষ থেকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারেক রহমান যাতায়াতের সময় পাবেন পুলিশি পাহারা সহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। 2007 সালে 111-এর পর তৎকালীন সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। 2008 সালে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যে নির্বাসনে পাঠানো হয়। দীর্ঘ 17 বছর পর নতুন পরিবেশ পরিস্থিতিতে দেশে ফিরছেন তারেক রহমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে রাজধানী 300 ফিট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সাইলি, দীর্ঘ 17 বছর 3 মাস পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই তার প্রত্যাবর্তন ঘিরে দলটির নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বাসিত। তিনি আগামীকালকে ঢাকা বিমানবন্দরে সকাল 11:50 অবতরণ করবেন এবং তারপরে 300 ফিটে তাকে যে সংবর্ধনার জন্য মঞ্চ করা হয়েছে সেখানে অবস্থান করবেন এবং সেখান থেকে তার মাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হসপিটালে যাবেন, এমনটি আমাদের কাছে তথ্য আছে। কিন্তু আগামীকালকে দুপুরে এই প্রোগ্রামটি হলো এখনই গত রাত থেকে এখানে অবস্থান করছেন দলটির নেতাকর্মীরা। তাদের যে উচ্ছ্বাস সেটা প্রকাশ করছেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলবো। কেমন লাগছে এখানে আজকের অনুভূতিটা কেমন? অনুভূতি খুব বলার ভাষায় প্রকাশ করার মতো না। তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে আমাদের মাঝে আসবেন, এজন্য আমরা সবাই উচ্ছ্বসিত। আমরা এই সারা বাংলাদেশের মানুষ তাকে বরণ করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারেক রহমান আমাদের প্রাণ, তারেক রহমান এই বাংলাদেশের প্রাণ, তিনি এদেশের জনগণের স্পন্দন। যেমনটি শুনছিলেন তাদের যে উচ্ছ্বাস আবেগ সেই জিনিসটি শুনছিলেন। আমার পেছনে যে মঞ্চের দিকে যদি একটু খেয়াল করি, মঞ্চ প্রায় প্রস্তুত, শেষ মুহূর্তের কাজ চলছে। মূল কাজ শেষ হয়েছে, আজকে হয়তো কার্পেটিং এবং অন্যান্য কাজগুলো শেষ হবে এবং ইতিমধ্যে মঞ্চের আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে কত লক্ষ মানুষ হবে আসলে তিনি কেউ অনুমান করতে পারবে না। তারা প্রত্যাশা করছেন এখানে লক্ষ লক্ষ মানুষ হবে এবং তাদের যে উচ্ছ্বাস আবেগ তাদের প্রিয় নেতাকে দেখার সেইটা প্রকাশ করবেন। এছাড়া তাকে প্রশ্ন করা হয়েছিল নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, তিনি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে সব দিক থেকে সাহায্য করা হচ্ছে, নিরাপত্তা নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। এছাড়া আমাদেরকে আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কর্মসূচি সেটি সম্পর্কে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন সকাল 11:50 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে তারেক রহমান তাকে যে বিমানবন্দরে অবস্থান করবেন স্থায়ী কমিটির সদস্যরা তাকে সেখানে অভ্যর্থনা জানাবেন। এরপরে 300 ফিটে সংবর্ধনা গ্রহণের পর এভারকেয়ার হসপিটালে যাবেন এবং সেখান থেকে পরদিন শুক্রবার জুমার নামাজের পর জিয়াউর রহমানের মাজার এবং সাভার স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান
এবং শনিবার অর্থাৎ তার পরের দিন এনআইডি কার্যক্রম শেষ করার জন্য তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এবং নির্বাচন কমিশনের কাজ শেষ করে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এছাড়া এরপরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যদি ৩০০ ফিটের কথা আবারও বলি, এইখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস আবেগ এখনও দেখা যাচ্ছে এবং তারা অনেকে কালকে রাতেও এখানে অবস্থান করেছেন, এখন সারাদিন এখানে অবস্থান করছেন এবং আগামী যে রাত আছে সেখানেও অনেকে এখানে অবস্থান করবেন, অনেকে নিকটাত্মীয়দের কাছে অবস্থান করবে এবং তারা জানিয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ঢাকার বহু দূর থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা বাস যোগে এখানে আসছেন এবং তাদের আবেগ উচ্ছ্বাস ভালোবাসার কথা প্রকাশ করছেন এবং আগামীর বাংলাদেশ কেমন হবে, কেমন বাংলাদেশের প্রত্যাশা করছেন সেই কথাগুলো আসলে বলছেন বারবার। এই ছিল রাজধানীর ৩০০ ফিট থেকে আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আফজাল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীকাল দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে যাবেন ৩০০ ফিটের সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে শুধু তারেক রহমান বক্তব্য দেবেন। তারপর তার মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। তিনি জানান, পরদিন শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধি উপরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবার আগারগাঁয়ে এনআইডি কার্যক্রম শেষ করে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে তিনি পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের কারণে জনদুর্ভোগের বিষয়টি ক্ষমার চোখে দেখার জন্য আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা ৩০০ ফিট বললে সবাই চেনে। ৩০০ ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আমরা জানি আমাদের শত চেষ্টায়ও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে ১৭ বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। সেই ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধান বিচারপতি নিয়োগ করে এ প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হলো। এতে আরও বলা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। এর পরিপ্রেক্ষিতেই নতুন প্রধান বিচারপতি নিয়োগ দিল সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উদ্বিগ্ন বলে জানিয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে প্রধান বিচারপতি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। ফেব্রুয়ারির ১২তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে ৩ বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময় ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি, তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে।
গালিব, নির্বাচন সামনে রেখে ইসির আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি। আজকে সকালে আসলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সাথে গোয়েন্দা সংস্থার বেশ কয়েকটি সংস্থার সাথে আসলে বৈঠক ছিল। তো প্রায় দুই ঘন্টার প্রায় বৈঠক শেষে আসলে তারা আসলে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি সার্বিক পরিস্থিতি এবং অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ সার্বিক বিষয়ে তারা আসলে মিটিং করে। এর পরপরই আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জহিরুল ইসলাম মূসার নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মূলত নির্বাচন কমিশনে আসেন এবং তারা এসে মূলত নির্বাচন কমিশনারকে আচরণবিধি এবং আগামী নির্বাচনে আসলে বড় যে দলগুলো, এই দলগুলো আসলে মূলত আচরণবিধি লঙ্ঘন করে তারা পোস্টার, ব্যানার, ফেস্টুন সহ এই বিষয়গুলো তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন এবং গণভোট এবং একই দিনে নির্বাচন কিভাবে আরো স্মুথ করা যায় সে বিষয়ে তারা নির্বাচন কমিশনারকে তারা মূলত বিভিন্ন প্রস্তাবনা তারা দিয়েছে। তারা জানিয়েছে মূলত যে আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় মূলত নির্বাচন বানচালের প্রচেষ্টা তারা করছে, এই অভিযোগ জানিয়ে বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মূলত সার্বিক পরিস্থিতিকে তারা নির্বাচন যাতে সহজ, স্মুথ এবং লেভেল প্লেইং ফিল্ড সবকিছু নিশ্চিত হয় সেজন্য নির্বাচন কমিশনারকে তারা জানিয়েছে। এছাড়া আমরা আরেকটু যদি জানাতে চাই, এখনই বিকেল ৩টা নাগাদ আমরা একটু আগেই আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই জামাতের প্রচার সেক্রেটারি এস আর মাহমুদ জুবাইরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনে আসবে। তারা এসে মূলত প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সাথে মূলত সাক্ষাৎ করবে। সেজন্য মূলত এখানে মোটামুটি এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা এবং সার্বিক নির্বাচন কমিশন সার্বিকভাবে তারা তাদের প্রস্তুতি নিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বেশ কিছু বিষয়ে মূলত তারা জানিয়েছেন যে আগামী নির্বাচনে মূলত আওয়ামী লীগ ছাড়াও বেশ কয়েকটি গ্রুপ তারা মূলত চাচ্ছে যাতে নির্বাচন না হয়, নির্বাচন বানচাল করে তারা আসলে দেশকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চাচ্ছে। বিশৃঙ্খলার মাধ্যমে তারা মূলত দেশে যেন নির্বাচন পরিস্থিতি বিঘ্ন ঘটানো যায় সেজন্য তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিভিন্ন প্রার্থীকে টার্গেট করছে এবং দলীয় নেতা কর্মীদেরকে তারা টার্গেট করার চেষ্টা করছে। তো এছাড়া আরেকটি বিষয় তারা বলেছে যে গণভোটে আসলে সাধারণ মানুষ আসলে গণভোটের যে 4টি প্রশ্ন রয়েছে সেটি নিয়ে আসলে নির্বাচন কমিশনের যে প্রচারণা সেটিকে তারা যথেষ্ট মনে করছেন না। এই জন্য তারা নির্বাচন কমিশনকে তারা বেশ কয়েকটি প্রস্তাবনা তারা দিয়েছেন। তো এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ অবস্থা এবং জামাত নির্বাচন কমিশনের সাথে মিটিং করলে তার পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেবো। শাহিলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ইসির কার্যক্রমের সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গালিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২০ জানুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। এদিকে যাত্রাবাড়ির ইমাম হোসাইন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী, নালা, খাল, বিল, সাগরে, জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এরকম কঠিন মামলার বিচার যখন হচ্ছে, আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয়, তারা যখন পুলিশ হিসাবে এই অপরাধটা করেছেন, র্যাবে থেকে করেছেন, সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার, অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। এখানে অপরাধী যেই হোক, আমরা বলেছি তিনি কোন পোশাকে আছেন, কোন র্যাঙ্ক বহন করেন, সেগুলো কোনো কিছু দেখা হবে না। তিনি প্রধানমন্ত্রী হন, তিনি যে কোনো বাহিনীর প্রধান হন, তিনি একজন সিভিলিয়ান হন, সবাই আইনের দৃষ্টিতে সমান। তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে তাদের অপরাধ প্রমাণিত হয় তারা শাস্তি প্রাপ্য হবে। সুতরাং বিচারকে বিচারের মতো চলতে দিতে হবে। অন্য আসামির বিচার যেভাবে চলে, এই গুমের মামলার যারা আসামি তাদের বিচারও একইভাবে চলবে। আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান। রাষ্ট্রের যে ডার্টি লন্ড্রি, রাষ্ট্রের জঞ্জাল আমরা চাই না।
যে এগুলা এভাবে রাষ্ট্রের ফেইলের মাধ্যমে কোর্ট পর্যন্ত আসুক, এবং যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়, এটা হচ্ছে। সো এই কারণে এই মামলাটা ইম্পর্ট্যান্ট, এবং আমরা মনে করি যে এই দুইজন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই দুইজন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ, এবং মুক্ত হয়ে ফিরবে, এবং ন্যায় বিচার আমরা পাবো। আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই শুল্ক ছাড় 2026 সালের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। আজ জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুর সহ সব ধরনের ফল আমদানির উপর প্রযোজ্য অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। আজ ভয়াল 24শে ডিসেম্বর। ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার 4 বছর। আজকের এই দিনে 2021 সালের 24 ডিসেম্বর ভোররাতে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীতে ঘটে যায় স্মরণকালের ভয়াবহ এক লঞ্চ দুর্ঘটনা। ঢাকা থেকে বরগুনাগামী 3 তলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ অভিযান 10-এ রাত 3টার দিকে হঠাৎ আগুন লাগে। দগ্ধ হয়ে প্রাণ হারান নারী ও শিশুসহ অর্ধশত যাত্রী। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শতাধিক যাত্রী ও লঞ্চের স্টাফ আহত হন। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ার আগের দিন 23 ডিসেম্বর পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণ জনপদের উদ্দেশ্যে রওনা হয়েছিল অনেকে, কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না বহু মানুষের। তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে গত কয়েকদিনের হাড় কাঁপানো ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ শীতজনিত নানান ধরনের রোগ। বিশেষ করে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন তারা। সকাল 6টায় জেলায় 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা 100। জেলার প্রায় 450 চরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। সকালে আঞ্চলিক মহাসড়কের আছড়িঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পিকআপের চালক পলাতক রয়েছে। নিহত 2 মোটরসাইকেল আরোহী হলেন জাবেদ আহমেদ ও রিয়াদুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলেই ঘটনাস্থলে তারা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।